সো দ্বিতীয় পার্টে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে HTML শেখা শুরু করে দেব। HTML শিখতে শিখতে এখন HTML আমরা হচ্ছে HTML এ কাজ করব, হোমওয়ার্ক করব, এর সাথে সাথে ধীরে ধীরে HTML সিনট্যাক্স জানবো। এটা মনে হয় বেস্ট ওয়ে। বাট যেটা আমরা প্রথমে করব সেটা হচ্ছে HTML এর এনভায়রনমেন্ট সেটআপ দেব। যারা কম্পিউটার HTML করছো তাদের কিভাবে কম্পিউটারের খুঁটিনাটি তথ্য দিয়ে যদি সমস্যা থেকে থাকে তাহলে কীভাবে ঠিক করতে হয়। HTML এর কাজ করার সবচেয়ে যে সহজ। HTML এর জন্য যেটা দরকার হয় হ্যাঁ HTML এর জন্য দরকার হয় সেটা হচ্ছে নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস। এই দুইটার একটা বা দুইটাই বেশিরভাগ কম্পিউটারে দেওয়া থাকে, সো এটা একটা সমস্যা না। আরেকটা লাগে হচ্ছে ব্রাউজার। সেটা হতে পারে ফায়ারফক্স, সেটা হতে পারে মজিলা, সেটা হতে পারে ক্রোম অর্থাৎ গুগল ক্রোম। তো এগুলো যে কোনো একটা হলেই হবে। এই দুইটা জিনিস বাদে আর কিছুই দরকার নেই। তো একটা বিষয় আমাদের জানা দরকার যে HTML এর যে ফাইলগুলো থাকে সেই ফাইলগুলোর এক্সটেনশন হয় .html অথবা .htm, উভয়টাই কাজ করে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখন একটা ফাইল তৈরি করতে হবে এবং সেই ফাইলটা হচ্ছে নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করতে হবে। এবং ফাইনালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা ফায়ারফক্সে বা গুগল ক্রোমে চালিয়ে দেখতে হবে। এখন প্রথম বিষয় যেটা হচ্ছে যে এই যে আমাদের যে এখানে তথ্যটা দেখা যাচ্ছে, তথ্যটা আমরা কাজ করব এবং তথ্যটা নিয়ে কাজ করার পর তারপর আমরা জানবো যে এখানে কোনটার কি মানে অবদান। চলো তো শুরু করা যাক। আমরা প্রথমে একটা নিউতে গিয়ে টেক্সট ফাইল ওপেন করি। টেক্সট ফাইলটা ওপেন করলে উপকার কি হচ্ছে যে আমাদের এই টেক্সট ফাইলটার ভিতরে কোনো তথ্য দেওয়া থাকে না, আগাম কোনো তথ্য থাকে না, এটা ব্ল্যাঙ্ক থাকে। এবার এটাকে আমরা হচ্ছে HTML ফাইল তৈরি করে ফেলবো। তাহলে আমাদের এটার নাম কি, স্টার্টিং উইথ HTML। আচ্ছা, স্টার্টিং HTML ল্যাঙ্গুয়েজ, এতটুকু তো লিখে ফেললাম। তারপর হচ্ছে ক্লিকও করে দিলাম। বাট দুঃখজনকভাবে হচ্ছে যে এটার এক্সটেনশন যেটা লেখা থাকে, এটার এক্সটেনশন .txt আছে বাট দেখা যাচ্ছে না। না আমরা এক্সটেনশন রিনেম করতে পারতেছি, কারণ দেখো রিনেম অপশনে যেয়ে দেখাই রিনেম কোনো ডট এক্সটেনশন বলতে কোনো শব্দ নাই, এক্সটেনশনে কিছু নাই। কেন নাই? এটা হচ্ছে কি যে উইন্ডোজ 10 বা উইন্ডোজের ভিতরে এরকম একটা অপশন আনক্লিয়ার করা থাকে। উপরে যাইবা, উপরে যাওয়ার পরে যে ভিউ নামে একটা অপশন আছে, সেই ভিউতে আসবা, এরপরে ফাইল নেম এক্সটেনশনটাকে ক্লিক করে দিবা। এতে কি হবে যে দেখো ফাইল নেম এক্সটেনশন ক্লিক করার সাথে সাথেই এখানে প্রথমটার নামের শেষে .pptx মানে পাওয়ার পয়েন্ট ফর্মে চলে আসছে এবং পরেরটা .txt নামে চলে আসছে। এখন যেহেতু শো হচ্ছে, এখন এটাকে আমরা চেঞ্জও করতে পারবো। .txt এটাকে কেটে দিলাম, এটার বদলে লিখলাম HTML। তারপর আমাদের কাছে শিওর হচ্ছে যে তুমি যে এক্সটেনশন চেঞ্জ করছো এটা কি তুমি শিওর? আমি বললাম যে হ্যাঁ আমি শিওর। দেখো এটা আমার হচ্ছে গুগল ক্রোমের টাইপের হয়ে গেছে। এখন এটাকে ওপেন করবো, রাইট ক্লিক করলাম, তারপর হচ্ছে এই যে দেখো এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এটা ক্লিক করলেই হবে। যদি তোমাদের কাছে নোটপ্যাড প্লাস প্লাস না থাকে তাহলে বেটার হচ্ছে তুমি এটার নামই নাও। তাহলে কিছু কি নোটপ্যাড দিয়ে কাজ করলে সব ব্ল্যাঙ্ক দেখা যায়, সাদা কালো। আর নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করলে সেটা একটু সাদা কালো দেখা যায়। নোটপ্যাড প্লাস প্লাসের অত ভারী না, 2-3 MB বা 4 MBর মতো হতে পারে। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে শুরু করি। এই যে ব্র্যাকেটটা দিচ্ছি, এই ব্র্যাকেটটার নাম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। এখানে লিখলাম এর চিহ্নটা কি, এটা হচ্ছে বিষমবোধক চিহ্ন। চলো বিষমবোধক চিহ্ন দিলাম, ডক টাইপ HTML, ক্লোজ করে দিলাম। এটা এতটুকু লেখা হয় এবং কেন লেখা হয় এটা সম্বন্ধে আমরা আসলে পরের কোনো একটা সেকশনে জানবো কেন, কারণ এটার মহত্ব এখন বললে বুঝবা না। ওকে, তো শুরু করলাম। এরপরে HTML, এটার ভিতরে যা থাকবে সেটি হচ্ছে আমাদের প্রধান কাজ। তো HTML ট্যাগের ভিতরে যা লেখা থাকবে তাই আমরা দেখতে পাবো। এরপর হচ্ছে বডি,
বডি মানে হচ্ছে কি শরীর, তো শরীরের লেখাই তো আমরা প্রধানত দেখতে পাই, তাই না? তো শরীরের ভিতরে আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, আমরা কোন ওয়ার্ল্ডকে হ্যালো বলতেছি? এই যে HTML ল্যাঙ্গুয়েজ নামে একটা ওয়ার্ল্ড আছে, সেই ওয়ার্ল্ডকে আমরা হ্যালো জানাচ্ছি। এখন এটাকে আমরা দেখবো কিভাবে যে আসলে এটা ওয়েব পেজ তৈরি হলে কোথায় দেখায়? সেটা হচ্ছে সিম্পলি, যেহেতু আমি হচ্ছে এখানে গুগল ক্রোমের সাথে চালু করে রাখছি, এটাকে ডাবল ক্লিক করলাম জাস্ট। দেখো এই যে কর্নারে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে, সিম্পল। এখন আমরা কি করব, এই যে পুরো সাদা জায়গাটা আছে, এই যে বড় একটা পেজ আছে, এটা তো একটা ওয়েব পেজ, তোমার পার্সোনাল ওয়েব পেজ। এই ওয়েব পেজটাকে আমরা ধীরে ধীরে ফিল আপ করবো সেকশন বাই সেকশন। ওকে, এখন আমাদের টিউটোরিয়ালে ফেরত যাই। তো আমাদের এখানে যেটা ছিল ডক টাইপ HTML, যার সম্বন্ধে আমি বলছি যে পরে বলবো। তারপরে আছে HTML বডি, এবং ফাইনালি আছে আমাদের HTML ক্লোজ। তো চলো কাজ করা যাক। তো HTML বলতেছে যে আমি শুরু হলাম এবং আমি শেষ হওয়ার আগ পর্যন্ত এর মাঝখানে যা থাকবে তা হচ্ছে HTML লেখাপড়া। তো HTML স্টার্টিংটা এইরকম, এবং ক্লোজটা কী হয় দেখো, ক্লোজ নামে একটা বাটন দেওয়া থাকে। ক্লোজ এবং স্টার্টিংয়ের তফাৎ একটাই, ওইখানে অ্যাঙ্গেল ব্র্যাকেটের পর একটা যে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া হয়, যদি এইরকমভাবে দেওয়া থাকে HTML, তাহলে এটা হলো অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা অ্যাঙ্গেল ব্র্যাকেট, ওকে। এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, এর মাধ্যমে বোঝাচ্ছে যে এইটা হচ্ছে ট্যাগ, এই ট্যাগটা এখানে শেষ হয়ে গেল। আর যদি ফরওয়ার্ড স্ল্যাশটা না দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে এই ট্যাগটা জাস্ট শুরু হলো। তো একটা হচ্ছে ওপেন ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজ ট্যাগ, দুইটা তফাৎটা হচ্ছে কি এই ফরওয়ার্ড স্ল্যাশ মানে এই দাগ, ব্যাকওয়ার্ড স্ল্যাশ মানে এই দাগ, ওকে। এরপর আমরা ভিতরে আরেকটা ট্যাগ লিখলাম, যে ট্যাগের নাম হচ্ছে বডি ট্যাগ। এই বডি ট্যাগ কি বলতেছে যে আমাদের যে তোমার ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের যে বডির অংশটা, যে সাদা ব্ল্যাঙ্ক অংশটা, এই অংশটার ভিতরে দেখাবে। তাহলে জাস্ট বডি ট্যাগ লিখতে হবে এবং এর ভিতরে আমরা যা লিখবো তাই দেখাবে। মজা না? তারপর হচ্ছে বডি ট্যাগটা আমরা ক্লোজ করে দিলাম, সিম্পল। এখন আরেকটু কাজ আমরা বাড়াই, সেটা হচ্ছে আমরা এখন টাইটেল অ্যাড করব। টাইটেল কেন অ্যাড করব? সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা জিনিস একটা নাম থাকে, তাই না? একটা নামকরণ থাকে, তো সেটাই হচ্ছে আমাদের টাইটেল। এবং টাইটেল থাকে হেড নামে আরেকটা ট্যাগের ভিতর, দুইটা ট্যাগ, হেড নামে একটা ট্যাগ, তার ভিতরে টাইটেল নামে আরেকটা ট্যাগ। সেটা আমরা হচ্ছে কাজ করে দেখি কি হবে। এই যে বডির ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এইখানে বডির আগে লিখলাম হেড মানে মাথা, ঠিক আছে, হেড, এবং সেটাকে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর এখানে ভিতরে লিখলাম, দেখো আমার এখানে ক্লোজ ট্যাগটা অটোমেটিক চলে আসে। তোমাদের প্রথম ক্লোজ ট্যাগ অটোমেটিক নাও আসতে পারে। যদি এইরকম হয় যে তোমাদের ক্লোজ ট্যাগ অটোমেটিক আসে না, সমস্যা নেই, তোমরা পুরোপুরিটা লিখবা নিজের হাতে কলমে, হ্যাঁ। অথবা তোমাদের এই নোটপ্যাড প্লাস প্লাসে এটাকে সেটিং করা যায়, সেটা আমি আজ দেখাচ্ছি না। তো ভিতরে লেখলাম TITLE। একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এদের নামকরণ, এদের স্পেলিং অবশ্যই ঠিক থাকতে হবে, নইলে তোমার মন মতো কাজ করবে না। কিছু হয়তো হবে, ভুল দেখাবে না, কিন্তু কাজও করবে না ঠিকভাবে, ওকে। তো টাইটেলে লিখলাম জাস্ট স্টার্টেড লার্নিং HTML, সেভ করলাম, Ctrl+S সেভ, অথবা এই যে এই কর্নারে বাটন চাপ দিলে সেভ হয়ে যাবে, ওকে। তো এখন যেহেতু সেভ হয়ে গেছে, তাহলে আমরা কি করব, এখন বুদ্ধিটা সহজ, এখানে আসবো আর এই যে গোল বাটনটা আছে এই বাটনটা চাপবো, রিফ্রেশ হবে। এখন প্রশ্ন হলো যে রিফ্রেশ হলে এখানে তো কিছু দেখাচ্ছে না, তাই না? এই ব্ল্যাঙ্ক কাগজে কিছু দেখাচ্ছে না, কিন্তু খেয়াল করে দেখো যে উপরে নামটা চেঞ্জ হয়ে গেছে। এখন দেখো লেখা আছে জাস্ট স্টার্টেড লার্নিং HTML। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আগে কি ছিল? আগে তো খেয়াল করি না, আগে কি ছিল দেখো, এতটুকু আমরা কেটে দেই, হেডটুকু কেটে দেই, আবার সেভ করি, ওইখানে গিয়ে আমরা রিফ্রেশ করি। দেখো এইভাবে কাজ কেন করছি, তাহলে বুঝতে সুবিধা। এখন দেখো কি আছে, স্টার্টিং উইথ HTML ল্যাঙ্গুয়েজ, এটা ছিল আমাদের ফাইলের নাম, এটা ছিল আমাদের ফাইলের নাম। তো যখন আমাদের কোনো টাইটেল না দেই তখন জাস্ট ফাইলের নামটা দেখায়। তো যখনই আমরা টাইটেল দিয়ে দেই, Ctrl+Z, যখনই আমরা টাইটেল দিয়ে দেই তখন কি হবে, এখন রিফ্রেশ করলে, এখানে গিয়ে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের টাইটেলটা দেখাবে। তো টাইটেল কোথায় আসে বোঝা গেল, যে আমাদের ওই যে উপরে যে বারটা আছে সেই বারের ওইখানে আমাদের টাইটেল দেখানো হয়, যদি টাইটেল দেওয়া থাকে। তো ফেসবুকের ওইখানে দেখো ফেসবুক টাইটেল দেওয়া আছে, সো ওরা যখন HTML কোডটা করছে তখন ওই টাইটেলের ভিতরে জাস্ট ফেসবুক লিখে রাখছে, আর কিছু না, ওকে। নেক্সট আগানো যাক।
তো টাইটেল আমরা শিখে ফেললাম হেড, আমরা শিখে ফেললাম বডি। এখন আগাই। এই যে আমরা লিখতেছি, জিনিসটা লিখলাম, এখন কিছু তো নিয়মকানুন আছে, হালকা পাতলা কিছু নিয়মকানুন। সেই নিয়মকানুনটার সম্বন্ধে এখন তোমাদের আমি বলতে যাচ্ছি। দেখো যে একটা ট্যাগ, এই জিনিসটা একটু মাথা ঠান্ডা করে বুঝবা। একটা ট্যাগ, এই ওপেন ক্লোজ ট্যাগ, এর ভিতরে আরেকটা ট্যাগ লেখা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এর ভিতরে অন্য একটা নতুন নামের ট্যাগ, একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ শুরু করো, তাহলে এই প্রথম ট্যাগটা এই যে শেষ হয়ে গেছে তার আগেই ওকে শেষ করে দিতে হবে। ব্যাপারটা কীরকম, যে একটা বাক্স আছে এইরকম, তার ভিতরে যদি একটা বাক্স রাখতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু বাক্স দুটো এরকম ক্রস কানেক্টেড হতে পারবে না, যে ওভারল্যাপ হতে পারবে না, একজনের সাথে আরেকজন মিশতে পারবে না। কিন্তু একজনকে পুরোপুরি ভিতরে রাখতে পারবা, অথবা একজনকে পুরোপুরি বাইরে রাখতে পারবা, কিন্তু ওভারল্যাপ হতে পারবে না। ঠিক আছে? ওভারল্যাপ হলে, এখন ওভারল্যাপ হলে কী হবে? ওভারল্যাপ হলে তোমার মন মতো কাজ করবে না, কখনো কিছু কাজ করবে, কখনো কিছু কাজ করবে না। দেখো এই যে ডান পাশে এটার ভুল চিত্রটা দেওয়া আছে। কী হয়েছে? ওপেন ট্যাগ ঠিক আছে, তারপরে ভিতরে আরেকটা ট্যাগ চালু করছি, তাও সমস্যা নেই। কিন্তু দেখো যাকে আমি আগে শুরু করছি তাকে যদি তোমার পরে শেষ করতে হবে, যাকে ভিতরে শুরু করছি তাকে ভিতরে শেষ করে দিতে হবে, যাকে প্রথমে শুরু করছি তাকে পরে শেষ করতে হবে। তাহলে যাতে প্রথমে শুরু করছি তাকে যদি প্রথমে শেষ করে দেই, তাহলে এটা আমাদের সিনট্যাকটিক্যালি ঠিক হলো না, সমস্যা। এটা হচ্ছে বি ক্রস। ওকে, আবার আরেকটা হতে পারে, ফর এক্সাম্পল, যে এই যে ট্যাগটা আমি দিছি, এই ট্যাগটা আমি এখানে শেষ করছি, ওকে, তার নিচে আবার আরেকটা ট্যাগ শুরু করছি, তার নিচে সেই ট্যাগটা শেষ করছি। এটা কোনো সমস্যা নেই। ট্যাগগুলো কি এটা আমরা একটু পরেই জানবো। কিন্তু যদি এইরকম হয় যে একটা ট্যাগ আমি শুরু করছি, তারপর সেই ট্যাগটা আমি ক্লোজ করি নাই, ঠিক আছে, ক্লোজটা আমি করি নাই, তাহলে কি হবে যে এই ট্যাগটার কাজ, ও যেহেতু ক্লোজ হয় না, ও হচ্ছে যে নিচে যতগুলো আছে সবার উপরে ট্যাগের যে পাওয়ার, সেই পাওয়ারটা বর্তাবে। ঠিক আছে? তাই আমরা যখনই চাই যে ট্যাগটা শেষ হয়ে যাক, তখনই ট্যাগটা ক্লোজ করতে হবে এইভাবে। এই ট্যাগটার জন্য যেহেতু এটা পি ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, তাহলে এটা ক্লোজ হবে স্ল্যাশ পি ক্লোজ, এবং পরের লাইন যা আছে তা থাকুক, সমস্যা নেই। ফাইনালি আমরা আরেকটা দেখি। দেখো এখানে পি ট্যাগ দ্বারা শুরু হয়েছে, সমস্যা নাই। পি ট্যাগ এইখানে এসে শেষ হচ্ছে, নো প্রবলেম। এরপর হচ্ছে H1 শুরু হয়েছে ভিতরে, সমস্যা নাই। H1 ক্লোজ হয়েছে, তাও সমস্যা নাই। তারপরে H2 শুরু হয়েছে এবং H2 শেষে গেছে, সব কিছু মিল মতে আছে। ডান পাশে কী হয়েছে দেখি, পি দ্বারা শুরু হয়েছে ট্যাগ, কিন্তু এটা কিন্তু ক্লোজ ট্যাগ না, এটা ওপেন ট্যাগ, তাহলে একটা সমস্যা। H1 ট্যাগ শুরু হয়েছে, সমস্যা নেই। এর ভিতরে H2 ট্যাগ শুরু হয়েছে, এটাও কোনো প্রবলেম না। কিন্তু দেখো H1 ট্যাগের ভিতরে H2 শুরু হয়েছে, তাহলে H2 আগে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু H2 আগে শেষ হওয়ার আগেই H1 শেষ হয়ে গেছে, তাহলে এটা একটা প্রবলেম। তাহলে এখানে আমরা দুইটা প্রবলেম পাইলাম। তো এই কাজগুলো করা যাবে না, এটা নিয়ম বিরুদ্ধ, নীতি বিরুদ্ধ। ওকে, এখন এরকম হতে পারে যে তোমাকে এখন বুঝাইলাম, পুরোপুরি জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। সেটা হবে কি, যে তোমরা এরকম উল্টাপাল্টা করে দেখবা যে কি হয়, আমরা যখন পরে আগাবো তখন হয়তো এই কথাগুলো আবার রিপিট হবে। ওকে, এরপর হচ্ছে ট্যাগ সম্বন্ধে কথা বলে ফেললাম। তো ট্যাগের দুই ধরনের ট্যাগ আছে, কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ। আমি অলরেডি যেহেতু কথাটা বলছি, আমি আরেকবার বলি। কন্টেইনার ট্যাগ বা ওপেন ক্লোজ ট্যাগ হচ্ছে সেই ট্যাগ যারা একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে কাজ করে, আর এমটি ট্যাগ হচ্ছে সেই ট্যাগ যাদের কোনো নির্দিষ্ট কোনো এরিয়া নাই। তো এই যে হেডিং দেখো, এদের ক্লোজ ট্যাগ আছে, এর মানে কি এগুলো হচ্ছে কন্টেইনার ট্যাগ, এদের ভিতরে এরা কিছু কন্টেইন করে। তো আমি আসলে ডান পাশে যদি এটার এক্সাম্পলটা লিখে রাখছি, H1 মানে হচ্ছে হেডার টাইপ 1। হেডার টাইপ 1 মানে হচ্ছে এই লেখাটা অনেক বড় হবে, দেখলেই চোখে পড়বে অনেক। এরপর হচ্ছে H2 মানে হচ্ছে হেডার টাইপ 2, যা লেখাটা সাইজে কিছুটা ছোট হবে। তারপর H3 এরকম করতে করতে H6 পর্যন্ত। তো টোটাল হেডার আছে 6টা সাইজের। ঠিক আছে? যত নাম্বার বড় হবে তত এর সাইজ ছোট হতে থাকবে। ওকে, আমরা একটু করে দেখি। এক্সাম্পলে যাই। এই যে আমাদের হ্যালো ওয়ার্ল্ড আছে বডিটা, এই হ্যালো ওয়ার্ল্ডটাকেই এখন আমরা কি করব, হেডার 1, হেডার 2, হেডার 3-তে রাখবো। তাহলে কি হবে, H1 এর ভিতরে এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা কাটি, ভিতরে লিখি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তারপরে সেভ করলাম। H1 আছে, সমস্যা নেই। তারপর আমরা লিখলাম H2, আবার লিখলাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড
বিস্ময়বোধক চিহ্ন, তারপরে আবার লিখলাম h3 hello world। ওকে, এরপরে চলে যাই h6 এ, h6 hello world। এই চারটা দিনে দেখি কি করে। 4 আর 5 আমরা অমিট করলাম। রিফ্রেশ দেই, দেখো প্রথম হ্যালো ওয়ার্ল্ডটা অনেক বড় এবং বেশি জায়গা নিয়ে করছে, তারপরে হ্যালো ওয়ার্ল্ডটা ছোট হওয়া শুরু করছে, তারপরেরটা আরও ছোট, এবং দেখো 6 নাম্বারটা গিয়ে কত ছোট হয়ে গেছে। সো বুঝে গেল যে হেডিংগুলা আমরা তো হেডারের মাধ্যমে দিব, এই ট্যাগের মাধ্যমে দিব, এবং কোন সাইজের হেডার আমরা নিতে চাই সেটার জন্য এটার 6টা আমাদের অপশন আছে। ওকে, তো HTML এ হেডিং দেওয়ার জন্য আমাদের 6টা অপশন দেয়। এরপরে আসি আরও কিছু এলিমেন্ট শিখি। বিআর, বিআর মানে হচ্ছে লাইন ব্রেক। এটা একটা এমটি ট্যাগ, মানে কি এই ট্যাগটা যেখানে আমরা লিখবো সেখানে একটা নতুন লাইন শুরু হয়ে যাবে, ঠিক আছে। তারপরে পি নামে আছে হচ্ছে প্যারাগ্রাফ, এইচআর ফর হরাইজন্টাল লাইন, এবং আছে কিছু কমেন্টিং। আমরা এক এক করে আগাই। তো আমরা হচ্ছে বোঝার সুবিধার্থে অনেক কিছু কেটে দিই। এই হেডটা আপাতত না রাখি যেহেতু বুঝতে সুবিধা হবে, বডিটাও না রাখি। তো দেখো আমাদের কাছে একটা ব্ল্যাঙ্ক পেজ আছে যেখানে HTML নামে লেখা আছে। আমরা এখানে একটা বডি নামে এখন ট্যাগ শুরু করব। এই বডি ট্যাগের ভিতরে আমরা কি লিখবো? বডি ট্যাগের ভিতরে আমরা লিখবো হ্যালো গাইস। তারপর নিচে লিখলাম হাউ আর ইউ। হ্যালো গাইস, হাউ আর ইউ, সিম্পল কথা। তো আমরা এটা রান করব, 2 লাইনে আসবে নাকি? রান করলাম, বাট দুঃখজনকভাবে এটা 2 লাইনে আসলো না, কথাটা একই লাইনে প্রিন্ট হয়ে গেছে। এর মানে আমরা একটা জিনিস বুঝলাম যে আমরা এইখানে কিভাবে লিখতেছি এটা ইম্পর্টেন্ট না, আমরা এই জায়গাটায় কিভাবে লিখতেছি এটা ইম্পর্টেন্ট না, বরং আমরা এদের কোন ফরম্যাটে রাখছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওইখানে ওই ফরম্যাটে চাই প্রিন্ট হবে। তো এই যে আমরা একটা নতুন লাইন এখানে লিখে ফেলছি, এইটা আমাদের ওয়েব পেজ ডিজাইনে ওই নতুন লাইন এভাবে বোঝে না। ওই নতুন লাইন বোঝানোর জন্য আমাদের লিখতে হয় বি আর নামে একটা ট্যাগ। এই ট্যাগটা বলে যে এই ট্যাগের পরে যা আছে সেগুলো নতুন লাইনে চলে যাবে, সেগুলো পরে লাইনে চলে যাবে, ঠিক আছে। এই ট্যাগটার পরে যা লেখা আছে তা পরে লাইনে চলে যাবে। তাহলে আমি সেভ করলাম। এখন কি হবে? হ্যালো গাইস এই পর্যন্ত একটা লাইন হবে, তারপর বিআর মানে এরপর যাই লেখা থাকবে তার নতুন লাইন থেকে শুরু হবে। তো হাউ আর ইউ গিয়ে নতুন লাইনে শুরু হবে। তো আমরা এখন সেভ করি, যাই রিফ্রেশ করি, দেখো এটা নতুন লাইনে চলে আসছে। এখন দেখো এই হাউ আর ইউ কথাটা আমি সেম লাইনেও লিখতাম, তারপর এখন ম্যাটার করে না, আমি তো ট্যাগ দিয়ে দিছি, এখন ওইখানে একই থাকবে, দেখো একই রয়েছে। তো এখানে ট্যাগটা ইম্পর্টেন্ট, এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় শিখে গেলাম, এটা একটা এমটি ট্যাগ, কারণ এটার কোনো ক্লোজ ট্যাগ নেই। এটা একটা এটাই বলতে চায় যে এরপরে যা আছে তা পরের লাইনে চলে গেল, বাস। এটার কোনো এরিয়া নেই, এটার কোনো জায়গা নেই যে এতটুকুর ভিতরে পরের লাইন, এতটুকুর ভিতরে পরের লাইন, এটা তো হয় না, তাই না? ওকে, এরপরে আমরা শিখব, বিয়ার শিখলাম প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ জিনিসটা কি, যে আমরা যখন রচনা লিখতে গেছি, ঠিক আছে, তখন অনেকগুলো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আকারে লিখছি। সো একই জাতীয় কথা যারা আমরা একই অংশের ভিতরে রাখতে চাই তাদের প্যারাগ্রাফ নামে বৈশিষ্ট্য দিয়ে দেব। এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে HR হরাইজন্টাল লাইন, এবং আমরা কমেন্টিং শিখব। ওকে, ধরো এরপর আমি আরও কিছু লাইন লিখলাম এভাবেই, একটা পিয়ার ট্যাগ দিই, আই অ্যাম ফাইন অ্যাজ ইউজুয়াল, আমি ভালো আছি সাধারণ। ওকে, তো এটা রিফ্রেশ করলে কি হবে? আই এম ফাইন অ্যাজ ইউজুয়াল, একটা নতুন লাইন চলে আসলো, কারণ 2টা বিয়ার ট্যাগ আমরা লিখছি, ভালো কথা। এখন আমরা কি করব, এই যে বিয়ার ট্যাগটা আছে, দ্বিতীয় বিয়ার ট্যাগটা, এখানে একটা HR নামে একটা ট্যাগ দেব। HR ট্যাগটাও হচ্ছে এমটি ট্যাগ, কারণ এটার কোনো ক্লোজ ট্যাগ নেই। তো HR ট্যাগ কী করে? HR ট্যাগ যখনই আমরা লিখি তখন এই আগের লাইনগুলা এবং পরের লাইনগুলা, এই ট্যাগটা যেখানে লিখছি তার আগের লাইনগুলা এবং তার পরের লাইনগুলা, এদের মাঝখানে একটা লম্বা লম্বি দাগ টানে প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো এটা কীরকম দেখা যায়, আবার রিফ্রেশ করি, দেখো এটা লম্বা লম্বি দাগ চলে আসছে। এটাই হচ্ছে HR ট্যাগের কাজ। এখন
ধরো তোমরা এগুলো লিখতেছো, লিখতে 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 অনেক কিছু লিখে ফেলছো। এখন হচ্ছে এই কোডটা অন্য কারো কাজে লাগবে। HTML তুমি একটা কোড লেখছো, অন্য কারো কাজে লাগবে, তুমি চাও যে সে তোমার এই কোডটা পড়ুক, দেখুক। এখন তাদের জন্য কিছু লেখালেখি থাকতে পারে না? যেমন এখানে যদি তুমি লেখো আই, সরি আগে এভাবে দেখাই, আই বডিতে না লিখি, উপরে লিখি, আই এম writing this web page to learn HTML। এখন ধরো এটা তুমি চাও না যে কেউ দেখুক, জাস্ট তুমি দেখতে চাও যখন এই ফাইলটা ওপেন করবা, নাকি যখন ওয়েব পেজ ওপেন করবা। ওয়েব পেজ ওপেন করলে দেখা যাবে না, কিন্তু এখান থেকে দেখা যাবে, ঠিক আছে? এখন যদি আমি এটাকে ওয়েব পেজে যাই, এটা তো শো হয়ে যাবে। দেখো যে আই এম রাইটিং দিস ওয়েব পেজ টু লার্ন HTML, তারপরে ওই একই সাথে চলে আসছে হ্যালো গাইস। কারণ কি, ওই যে হ্যালো গাইসের মাঝখানে কোনো বিআর ট্যাগ নাই। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই কথাটুকু, এই লাইনটুকু আমরা কমেন্ট করে দেব, যাতে শুধু এইখানে থাকে, ওইখানে না থাকে। এটাকে বলা হয় কমেন্টিং। কমেন্টিং লেখার সিস্টেম হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর বিস্ময়বোধক চিহ্ন, তারপর দুইটা ড্যাশ, এবং ক্লোজ করতে হবে দুইটা ড্যাশ, অ্যাঙ্গেল ব্র্যাকেট, ক্লোজ অ্যাঙ্গেল ব্র্যাকেট অ্যাকচুয়ালি। এখন সেভ করলাম। এখন দেখো এইটা কালারটাই ভিন্ন হয়ে গেছে। এখন আমরা যে যখন রিফ্রেশ করব, দেখো ওই কথাটুকু নাই। এটাই হচ্ছে কমেন্টিংয়ের কাজ। এটা কাজকে সুবিধা করে, যখন ভিতরে কেউ দেখতে যাবে তখন বুঝবে যে এটা আসলে অত ইম্পর্টেন্ট কোনো লেখা না, এই লেখাটা হচ্ছে নতুন করে HTML শিখতে গিয়ে এই লেখাটা আমরা লিখছি, এই পেজটা আমরা ওই জন্য লিখছি। ওকে, গুড। তারপরে কি আছে দেখা যাক। এরপর আছে টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিং বেশ কয়েকটা বিষয় আছে। বোল্ড আছে, ইটালিক আছে, আন্ডারলাইন আছে, মার্কিও আছে। এই তিনটা আমরা, এই চারটা আমরা আগে শিখবো। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, মার্কিং লিখে রাখি আমি, তাতে সুবিধা হবে। দেখো এই যে এগুলো কমেন্ট করবো আমি, বোল্ড, আন্ডারলাইন, ইটালিক এবং মার্কিও, এই চারটা জিনিস আমরা করব। দেখো এটা শুধু আমি দেখতে পারবো বা তোমরা দেখতেছো, আর যখন আমি ওইখানে প্রিন্ট করতেছি তখন এই চারটা জিনিস আসবে না। তো ব্যাপারগুলো কি, বোল্ড, তাই না? আমরা আছে শেষবারের মতো আরেকবার পেজটা দেখে নিই। পেজটা আছে এই রকম। এখন আমরা কি করব দেখো, যদি আমরা এই হাউ আর ইউ কথাটার, ধরো এগুলো একটু সহজ করে দেই, এগুলো ধরো নিচে আছে, দেখো এগুলো যত আমি উপরে নিচে নেই আর এখানে গিয়ে রিফ্রেশ করি, এগুলো চেঞ্জ হবে না, কারণ এখানে উপরে নিচে জিনিসগুলো ওর কাছে ম্যাটার করে না। ওকে, এখন আমি হাউ আর ইউর দুই পাশে লিখে দিলাম বি, বি ফর বোল্ড। ওই যে অটোমেটিক ভিতরটা চলে আসছে, ওটা কেটে দেই, এটা নিয়ে বাইরে এসে লিখে দেই স্ল্যাশ বি। ওকে, আরেকটা জিনিস, ফরওয়ার্ড স্ল্যাশকে সিম্পলি স্ল্যাশ বলা হয়, আর ব্যাকওয়ার্ড স্ল্যাশকে ব্যাক স্ল্যাশ বলা হয়। ওকে, তো দুই পাশে বি লিখে দিলাম। এতে উপকার কি হবে, হাউ আর ইউ কথাটা বোল্ড হয়ে যাবে, বোল্ড হয়ে যাবে। রিফ্রেশ করলাম, দেখো হাউ আর ইউ কথাটা মোটা কালির হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে। এখন ধরো আমরা চাই যে আই এম ফাইন এই কথাটা আছে, এই কথাটা একটু ইটের মতো বাঁকা হয়ে যাক। ইটের মতো বাঁকা হয়ে গেলে, হালকা বাঁকা হয়ে গেলে ওটাকে বলা হয় ইটালিক। আই, ক্লোজ বাটন চলে আসছে, স্ল্যাশ আই। ওকে, সেভ করলাম, আসে রিফ্রেশ করলাম, দেখো এটা একটু বাঁকা বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, ওই যে ইটের চালা যেগুলো আছে না, একটু বাঁকা বাঁকা থাকে, সেরকম বাঁকা বাঁকা হয়ে গেছে। এটাকেই বলা হয় ইটালিক ফন্ট। অনেক সময় এগুলো কাজে লাগে, বা মানুষ সৌন্দর্যের জন্য দেয়, বা চোখে পড়ানোর জন্য দেয়। ওকে, এরপর আছে আন্ডারলাইন। এই আন্ডারলাইন জিনিসটা তো আমরা হরহামেশা দিয়ে থাকি। তো ধরো আমরা এই নতুন একটা জিনিস লিখলাম, গ্রিটিংস। গ্রিটিংস নামে ধরো একটা কথা লিখতে চাই, যেটা হবে আন্ডারলাইনে। তাহলে লিখলাম ইউ, ক্লোজ হয়ে গেল, এইটার ভিতরে লিখলাম GREETINGS, গ্রিটিংস। সেভ করলাম। এখন আসো রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, দেখো গ্রিটিংসের নিচে হচ্ছে আন্ডারলাইন আছে, তারপরে হ্যালো গাইস একই লাইনে চলে আসছে, কারণ ওই যে সেম জিনিস আমরা এখানে সবই তো দিছি, কিন্তু বিআর ট্যাগ দেয় নেই। বিআর মানে কি, লাইন ব্রেক। রিফ্রেশ করলাম, দেখো এই যে গ্রিটিংস কথাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। তো বড় বড় হচ্ছে তোমার এইগুলায় এডিটরগুলো হচ্ছে আন্ডারলাইন আমি একটা অপশন থাকে,
কিন্তু আন্ডারলাইন সত্যিকার অর্থে বাস্তবিক অর্থে কম্পিউটার যখন আন্ডারলাইন লিখতে চাও তখন এইভাবে লেখা হয়। এবং যখন ওই অপশনগুলো চাপো, বাটনগুলো চাপো, ওরা আসলে ভিতর ভিতরে এই কাজটাই করে। ওখানে এরকম একটা ট্যাগ দিয়ে দেয়। তো এগুলো কি আন্ডারলাইন একটা ওপেন ক্লোজ ট্যাগ বা কন্টেইনার ট্যাগ। এটার ভিতরে যা থাকবে তার নিচে আন্ডারলাইন থাকবে। ওকে, এতটুকু আমরা বুঝলাম। তারপরে কি আছে দেখা যাক। আরেকটা আছে মার্কিউ। এটা আসলে মজার জন্য শেখানো হয় সাধারণত, বা আমিও সাধারণত মজার জন্যই শিখাই। এটা অতটা ইম্পর্টেন্ট না হলেও, ধরো এই যে আই এম ফাইন অ্যাজ ইউজুয়াল, এই কথাটা ইটালিক হবে না। ইটালিক হলেও সমস্যা নাই। আচ্ছা চলো ইটালিক লিখি, তার পাশে মার্কিউ লিখে দিই, MARQU ক্লোজটা আমরা কেটে দিই এখান থেকে, ক্লোজটা শেষে নিয়ে লিখি RQU। দেখো আবার ক্লোজ চলে আসছে কেন? কারণ আমি আসলে ক্লোজ সাইনটা দেই না এখানে। ক্লোজ, সেভ করলাম। এখন যাই রিফ্রেশ করি, দেখো এটা হচ্ছে যে ভাসতে ভাসতে ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছে। সুন্দরই লাগে না দেখতে? হ্যাঁ, যে আমি কি একটা জিনিস লিখলাম সেটা আবার ওয়েবসাইটে কাজ করতেছি, গুগল ক্রোমেই তো আছি তাই না? দেখো গুগল ক্রোমে আছে, এবং সেইখানে আমার নিজস্ব লেখা একটা জিনিস ভাসছে, ফ্লোটিং। হ্যাঁ, এখন এই জিনিসটাকে ডান পাশ থেকে বাম পাশে আসতেছে। ধরো এটা আমরা চাই না, আমরা চাই বাম পাশ থেকে ডান পাশে যাই। প্রথম দিকে আমরা দুইটা জিনিস ইন্ট্রোডিউস করেছিলাম, ট্যাগ এবং অ্যাট্রিবিউট। এতক্ষণ পর্যন্ত ট্যাগ নিয়ে কাজ করছি। ওই যে প্রথম যে ট্যাগগুলো নিয়ে কাজ করছি এদেরও অ্যাট্রিবিউট আছে, বৈশিষ্ট্য আছে। তো এটা সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যদি আমি কিছু বলে না দিই তাহলে ধরে নেয় যে ডান পাশ থেকে বাম পাশে যাবে। এখন আমরা চাইলে একে বাম পাশ থেকে ডান পাশেও চালাতে পারি। ঠিক আছে, তখন কি করতে হবে? বলতে হবে এর বৈশিষ্ট্য মানে এর ডিরেকশন নামে একটা এই অ্যাট্রিবিউটের নাম হবে ডিরেকশন অ্যাট্রিবিউট। যেহেতু অনেক অ্যাট্রিবিউট হতে পারে তাহলে অ্যাট্রিবিউটের নামও আছে, তাহলে এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডিরেকশন অ্যাট্রিবিউট, এবং আমরা বলে দিব হচ্ছে রাইট অথবা লেফট। ঠিক আছে, তাহলে জিনিসটা কি আমরা একটু দেখি। এই যে মার্কিউ নামে হচ্ছে ট্যাগটা আছে আমাদের, এর ভিতরে দেখো এই যে এইখানে যে অ্যাঙ্গেল ব্র্যাকেটগুলো আছে, এই অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজিংয়ের এইখানে এসে আমরা লিখবো DIRECTION ডিরেকশন ইকুয়াল, তারপর আমরা লিখবো রাইট। বাস, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট কোলনের কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন তো সমস্যা হয় না, সিঙ্গেল কোটেশনের ভিতরে আমরা লিখে দিলাম এবং এটা সেভ করলাম রাইট। এর মানে কি এখন রাইটের দিকে যাবে। রিফ্রেশ করি, দেখো রাইটের দিকে যাচ্ছে, রাইটের দিকে যাচ্ছে। ঠিক আছে, সিম্পল না? আর এটা ডিফল্টভাবে ধরে নেয় লেফট, লেফট দিলে দেখবা আগের মতো কাজ করে। রিফ্রেশ করলাম, ওই দেখো ওই পাশ থেকে আবার বাম পাশে আসছে। তাহলে মাথার ভিতরে কাজ করে যে লেফট রাইট যেহেতু আছে, আপ ডাউন কি আছে কিনা চলো দেখাই, বা ধরো দেখি। এটাকে বলা হয় আসলে চেকিং করা, নিজে নিজে চেক করা। HTML শিখতে গেলে নিজে নিজে হচ্ছে এক্সপেরিমেন্ট করবা, এটা সবচেয়ে ভালো জিনিস। দেখো ওই যে উপর দিকে আপ যাচ্ছে, এর মানে কি আপ আছে। হ্যাঁ, তাহলে দেখি তো ডাউন আছে কিনা। ডাউন, সেভ। রিফ্রেশ করলাম, দেখো নিচের দিকে যাচ্ছে, এর মানে কি ডাউনও অ্যাট্রিবিউট ট্যাগ আছে এখানে। যে অ্যাট্রিবিউটে চারটা জিনিস কাজ করে, রাইটের দিকে যেতে বলে রাইটে যায় ডিরেকশন, ডিরেকশন যদি লেফটের দিকে বলি তাহলে লেফটে যায়, ডিরেকশন যদি আপের দিকে বলি তাহলে আপে যায়, ডিরেকশন যদি ডাউনের দিকে বলি তাহলে ডাউনে যায়। বা তাহলে আমরা অ্যাট্রিবিউট কীভাবে কাজে লাগাইতে সেটা শিখে গেলাম। এবং এর সাথে এডিশনালি একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাট্রিবিউটটা লেখার সিস্টেমটা কি। সেটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর হচ্ছে ওই ট্যাগের নাম, তারপর হচ্ছে ওই অ্যাট্রিবিউটের নাম যে অ্যাট্রিবিউট আমরা দিতে চাচ্ছি বা চেঞ্জ করতে চাচ্ছি, এবং তারপরে ইকুয়াল সাইন, তারপরে অ্যাট্রিবিউটটা দিতে হবে তোমার ফার্স্ট কোটেশনের ভিতর বা সিঙ্গেল কোটেশনের ভিতর বা ডাবল কোটেশনের ভিতর, কোনো সমস্যা নেই। কখন কোটেশন ইউজ করা লাগবে না সেটা আমি বলবো। সাধারণত ধরে নিবা যে আমরা কোটেশন ইউজ করব। ওকে, তো এই পর্যন্ত যদি শিখি, এখন আমরা একটু ডান পাশটা শিখি। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এমফেসাইজ এবং স্ট্রং। এগুলো কি, এগুলো করার জন্য আমাদের একটু ছোট্ট একটু অঙ্ক করতে হবে। এর আগে অনেক কিছু লেখা হয়ে গেছে, এগুলো একটু কেটে ফেলি। কেটে ফেললাম, এখন আমরা লিখব সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, তারপরে
সুপার সাবস্ক্রিপ্ট আর করতে পারি ধরো এমফেসাইজ ইএম, আচ্ছা লেখা থাকি ইএম পিএইচএসআই জেড এমফেসাইজ এবং হচ্ছে স্ট্রং। ওকে, এই চারটা জিনিস আমরা দেখব। তো চারটা জিনিস দেখার আগে আমরা ছোট একটা সূত্র করি, এই সূত্রটা তোমাদের জানার কথা যে এ প্লাস বি হোল স্কোয়ারকে সাধারণত বইয়ের বা সেইভাবে লেখে হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা মোটামুটি লেখা হয়, কিন্তু আমরা এইভাবে প্রিন্ট করতে ধরতে চাই না, কারণ তোমরা যখন এই সূত্রটা লিখতে গেছো তোমরা জানো যে যত থেকে অ্যারো চিহ্ন দিয়ে দুইগুলো লিখছি তিনটা জায়গায়, এই তিনটা জায়গায় দুইগুলো আসলে উপরের দিকে হবে, উপরের দিকে হবে। তো আমরা আগে একটু প্রিন্ট করে দেখি যে এটা আসলে এতটুকু প্রিন্ট করলে কি দেখায়। সব কেটে দিছি, শুধু এই সূত্রটা আছে, দেখো যেইভাবে লিখছি ঠিক সেইভাবে দেখাচ্ছে, কিন্তু আমরা এটার সাথে স্যাটিসফাইড না। আমরা কি করব, এই যে দুইগুলো আছে এগুলো হচ্ছে উপরের দিকে উঠাই দেবো। তো উপরের দিকে উঠানো যে ট্যাগ তাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট, যাকে সংক্ষেপে লেখা হয় স্যুপ। খাওয়ার স্যুপ না কিন্তু। ওকে, তো পরেরটাও সেমভাবে কাজ করতে হবে, যতগুলো জায়গায় আমি সুপার স্ক্রিপ্টে পাঠাতে চাই তার দুই পাশে স্যুপ লিখে দিতে হবে, তখনই সে ওই জায়গাটুকুকে উপর উঠাই দেবে। খেয়াল করো, আমি এই দুই কয়টা হচ্ছে উপর উঠাইতে চাই, অন্যগুলো কিন্তু চাই না, তাই অন্যগুলোর আশেপাশে আমাদের স্যুপ নাই। এখন আমরা সেভ করি, দেখো তিনটা দুই তাদের আগে পরে আমি স্যুপ লাগাই দিচ্ছি। যদি এটা আমি ক্লোজ না করতাম তাহলে একটা সমস্যা হতো, কি হইতো যে পরেরগুলো উপরে উঠে যেত, যেটা আমরা চাই না। এখন রিফ্রেশ করি, দেখো সুন্দর দেখা যাচ্ছে না, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সিম্পল। এখন যদি আমরা আরেকটা সূত্র বানাতে চাই, বা সূত্র যদি না বানাই, যদি আমরা লিখতে চাই এইরকম x1, তারপর হচ্ছে x2, তারপর হচ্ছে x3, তারপর হচ্ছে x4, তারপর হচ্ছে x5, এরকম অনেকগুলো লিখতে চাই। এই x1 2 3 4 5 এগুলো হচ্ছে আমরা একটু স্লাইটলি নিচে লিখতে চাই, বিরাট একটা দিয়ে নেই, আর না হলে লাইন ব্রেকটা হবে না। রিফ্রেশ করলাম, দেখো x1 2 3 4 5 এটা লিখছি, কিন্তু আমরা চাই না যে এই 1 2 3 4 5 এক্সের সমতুল্য হোক, এগুলো স্লাইটলি ছোট হোক, যেরকম আমাদের অঙ্ক বইয়ে থাকে। তাহলে এটা জন্য আমাদের লিখতে হবে সাবস্ক্রিপ্ট। কীরকমভাবে আমি কেটে লিখি, SUB, এটার ভিতরে লিখলাম 1, তারপর আবার লিখলাম, তারপর লিখলাম SUB, এটার ভিতরে লিখলাম 2, তারপর আবার x লিখলাম, তারপর লিখলাম SUB, এখানে লিখলাম 3, এরকম করে হতে থাকবে। এখন এটাকে আমি রিফ্রেশ করি, দেখো এই যে 1 2 3 এগুলো নিচে চলে এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। তো এটাই হচ্ছে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের ব্যাপার স্যাপার। যখনই তুমি অঙ্ক বা অঙ্ক টাইপের কোনো কিছু লিখতে যাইবা তখনই সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট খুব বেশি ব্যবহৃত হয়। ওকে, দেখো তুমি একটা, যদি তুমি আমার সাথে সাথে এটা হোমওয়ার্ক করে থাকো বা প্র্যাকটিস করে থাকো, তাহলে তুমি অলরেডি যা করে ফেলছো তা হচ্ছে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট তৈরি করে ফেলছো। তোমার তুমি হচ্ছে হাতে অঙ্ক লিখতেছো, সেই অঙ্ক তোমার একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, এই ওয়েবসাইট তোমার অঙ্ক দেখাচ্ছে, এবং তুমি যদি কাউকে উপরের লিঙ্কটা দাও তোমার কম্পিউটারের ভিতরে, তাহলে সে সাথে সাথে এটা খুলে দেবে। যেমন হচ্ছে আমি এই লিঙ্কটা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, তারপর এরপর আসলাম কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, তারপর আমি এন্টার দিলাম, দেখো চলে আসছে, অটোমেটিক ম্যাজিকের মতো চলে আসছে, কম্পিউটার থেকে খুঁজে খুঁজে বের করে ফেলছে এটাকে। ওকে, একটা কেটে দিই। এখন আমরা আর কি শিখবো দেখা যাক, এমফেসিস এবং স্ট্রং শিখবো। এমফেসিস এবং স্ট্রং জিনিসটা বোল্ডের মতোই, বাট এদের ক্রম অনুযায়ী বোল্ডের চাইতে এমফেসিসের হচ্ছে যে ভরসা বেশি, এবং এমফেসিসের চাইতে স্ট্রংয়ের ভরসাটা বেশি। এ হচ্ছে কম্পিউটার, মোবাইল, ট্যাব, এদের ভিন্নতায় এদের হচ্ছে যে মানে কাজ করতে পারে, সোজা কথা বলা যায়। তো স্ট্রংটা লিখে দেখা, স্ট্রংটা কি করবে, STRONG /strong, ক্লোজ করে দিলাম, সেভ করে দিলাম। এখন আসি, রিফ্রেশ করি,
দেখো x1 x2 x3 এগুলো একটু বোল্ড হয়ে গেছে। তো তোমরা ভাবতেছো যে বোল্ড ট্যাগও হচ্ছে বোল্ড করে, এমফেসাইজ ট্যাগও হচ্ছে বোল্ড করবে, আবার হচ্ছে স্ট্রং ট্যাগও বোল্ড করবে, তো তফাৎটা কি? দেখো বোল্ড, স্ট্রং এবং এমফেসাইজ এদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের চোখকে নজর কাড়া, চোখের নজর কাড়া। তো দেখবা যে আমাদের মোবাইলের টেক্সটগুলো কিন্তু এভাবে একটু বড় হয়, ট্যাবের টেক্সটগুলো একটু বড় হয়, তুলনামূলক ল্যাপটপের টেক্সটগুলো একটু ছোট হয়। তো যেই জায়গায় যেইটা করলে মানুষের নজর কাড়া যাবে, স্ট্রং সব কিছু করতে পারে, এমফেসিস তার চাইতে শক্তি একটু কম, আর বোল্টের কাজ জাস্ট বোল্ড করা, ও আর কিছু বোঝে না, এবার ভাঙুক মোবাইলে হোক যেখানে হোক ওর কোনো কিছু দেখার বিষয় না। সো চালাক বেশি কি স্ট্রং চালাক বেশি। সো এতটুকু আমরা দেখে ফেললাম, এরপর আগানো যাক লিস্ট। এটা নিয়ে আমরা হচ্ছে নেক্সট সেশনে শিখব, তাতে কি হবে আমাদের কনক্রিট জিনিসটা বজায় থাকবে। সো গুড ডে।